হ্যালো বন্ধুরা, আমার অডিও বুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আব্দুল ফাহাদ এবং এখানে আমরা একসঙ্গে গল্পের জগতে হারিয়ে যাব। আপনি যদি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে পড়তে না পারেন, তাহলে এই চ্যানেল আপনার জন্য। শুধু কানে হেডফোন লাগান, চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন। আমরা আপনাকে নিয়ে যাব এক অসাধারণ গল্পের দুনিয়ায়। আজ আমরা শুরু করছি একটি নতুন অডিও বুক। গল্পের নাম তারিণীর বাড়ি বদল। লিখেছেন জ্যোতিরিন্দ্র নন্দী। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে প্রতিটি নতুন অডিও বুকের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। টেনে টেনে ওরা সব এনে ঠেলা গাড়িতে তুলল। কুনো ডেকচি, মশারি, ছাতা, লণ্ঠন, মাদুর, বালিশ, জুতো, ফুটো একটা কড়াই, একটা ফানুস, রংচটা ফাটল ধরা গণেশের মূর্তি, দুটো হাতি, গামলা, ইঁদুর মারা কল, বাক্স, জীর্ণ শীর্ণ একটা সুটকেস। তার অর্থ তারিণী চলে যাচ্ছে। তারিণী বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র সরে পড়ছে। পরিষ্কার বোঝা গেল। প্রতিবেশীদের কারো বুঝতে কষ্ট হলো না ব্যাপারটা কি। চৈত্রের গনগনে রোদ। দুপুরবেলা রাস্তার দোকানপাট অধিকাংশই বন্ধ। এমন সময়, এমন অসময়ে প্রেসে না গিয়ে জামার আস্তিন কনুইয়ের উপর গুটিয়ে খালি পা, রুক্ষ চুল, ব্যস্ত সমস্ত তারিণী ঘরের তৈজসপত্র ও স্ত্রী পুত্র কন্যা সহ কোন দিকে যাত্রা করছে, দাঁড়িয়ে যার যার দরজা জানালায় মুখ বাড়িয়ে পাড়ার লোকজন নিজেদের মধ্যে গুনগুন স্বরে নানা রকম গবেষণা করল। ওরা কতকালের বাসিন্দা, ঠিক কবে এসেছিল এই গলির মধ্যে 17 নম্বর ঘরে, অনেকেই জানে না। বুঝে ওটা 17 বি, কেউ কেউ ভাবল। এখন শুধু মনে পড়ে, এখন শুধু চোখের উপর ভাসছে সবারই। তারিণীর বউ ঘরের সামনের ছোট্ট রোগটুর উপর রোজ সকাল সন্ধ্যা একটা তোলা উনুন ধরিয়ে নিয়েছে। প্রেস ফেরত তারিণী রেশমের থলে, কখনো বা বাজার অর্থাৎ বার্লি, ডিবি কি ডাটা মূলো নিয়ে ঘরে ফিরেছে লম্বা পা ফেলে। আর তারিণীর এক দঙ্গল ছেলে মেয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হোস পাইপের মুখে, রাস্তায়, লোকের বারান্দায়, উড়ের পানের দোকানের সামনে, যোগেশ রুদ্রের ডাইং ক্লিনিংয়ের দরজায় হুড়োহুড়ি ছুটোছুটি মারামারি করে পাড়া গরম রেখেছে, রাখছিল এ অবধি। আজ সব ঠান্ডা। যার যেমন জামাটি জুতোটি পরে ঠেলায় ধরছে না এমন এক একটা বস্তু, যেমন হাত পাখা, খুন্তি, ভাঙা হারমোনিয়ামের খোলা রিড, বাঁধানো ফটো, কি ছেঁড়া মলাট তেলচিটে বছর পুরনো গুপ্তপ্রেস পঞ্জিকাটি হাতে করে গাড়ির সামনে পেছনে দুপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তখনও জিনিস বার করা হচ্ছিল। তারিণীর স্ত্রীর খোপা খুলে গিয়ে পিঠের উপর লুটোপুটি, ঘোমটার আঁচল একটা ব্রাকেটের বোল্টের সঙ্গে আটকে গিয়ে জড়িয়ে প্রায় কোমরের কাছাকাছি নেমে এসেছে। ব্রাকেটের আরেক প্রান্তে হাত রেখে ওটাকে জোরে টানতে টানতে তারিণী শাসাচ্ছে, গর্জাচ্ছে। তারিণীর স্ত্রীর মুখ কান গরমে লাল, ঘামে ভেজা, দুঃখে কালো হয়ে গেছে। অনেকের চোখে পড়ল। কোথায় যাচ্ছে তার আগে গবেষণা চলল, কেন যাচ্ছে, হঠাৎ বাড়ি ছেড়ে ওঠা যাবার কি হলো। পানের দোকানের উড়ে চোখ টিপে তারিণীর বড় মেয়ে 11 বছরের ধিন্দিকে কাছে ডাকল। ধিন্দি নয়, ধন্দি। ছোটগুলোর ডাক শুনে উড়ে কুমারী মীরা ব্যানার্জির এই নাম ঠাওরে নিয়েছে। মীরা এখন বাপের সামনে শান্ত শিষ্ট। অন্য সময় তারিণী যখন বাইরে থাকে, ছুটে গিয়ে উড়ের পিঠে কিল বসিয়ে দেয় আর ওর কাটা সুপুরি এলাচ দানা মুঠো মুঠো করে মুখে পুরে খিলখিল হাসে। সেই দস্যি মেয়ে ধিন্দিকে আর দেখতে পাবে না, কাছে পাবে না ভেবে
এবং মেয়ের গায়ে বাক্স পুরনো বেজায় জ্যালজ্যালে টিয়ে রঙের লম্বা একটা জামার দিকে চেয়ে অবাক চোখে উড়িষ্যার মধুসূদন চুপ করে গেল, আর চোখ টিপল না। ডাইং ক্লিনিংয়ের ছোকরা নরেশ তারিণীর দ্বিতীয় ছেলে সমবয়সী ডান্ডা মানে সন্তোষ কুমারকে কাছে ডাকল না। সাহস পেল না ডেকে জিজ্ঞেস করে ঘর ছেড়ে রাতারাতি ওরা কোথায় চলল, কেন চলল। ডাইং ক্লিনিংয়ের ধোবার কাছ থেকে ডান্ডা অনেক নীল, অনেক চুমকি মুঠো মুঠো করে নিয়ে গেছে লুট করে, অনেক সময় চুরি করেও। নরেশ সমবয়সী বন্ধুর অত্যাচার সহ্য করেছে, করত। আজ অবাক চোখে দেখল ডান্ডা চটি ও প্যান্টুলুন পরে ভদ্র হয়ে একটা আরশি হাতে ঠেলার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তেলেভাজার গিরিশ তারিণীর বাকি ছোট আটটার উৎপাতে উত্তেজিত হয়ে বেসনের কাই মাখিয়ে দিত সবগুলোর মুখে। তবু ওরা তেলেভাজা খাওয়া থেকে নিবৃত্ত হয়নি। সারা প্রহর মাছের মতো ভনভন করে উঠত, ঘুরত, গিরিশকে জ্বালাতন করে মারত। আজ সব চলল কোথায়? গিরিশ একটিকেও ডাকল না। তেলেভাজার ঝুড়ি সামনে নিয়ে তারিণী আর তারিণীর স্ত্রীর ব্রাকেট তোলা দেখতে লাগলো ঠেলার উপর। তারিণী তুলছে, বউ ঠেকা দিচ্ছে, বউ ঠেলছে, তারিণী শক্ত করে ধরছে। ঠেলাওয়ালা কোমরে গামছা বেঁধে হাত লাগাতে এসেছিল। তারিণী হটিয়ে দিয়েছে। নিজের জিনিস সে নিজে দেখে শুনে নেবে। একটা কিছু ভেঙে গেলে এ জীবনে আর করা হবে না, গজগজ করে তারিণী বলছিল। তার মুখের ভাবে সবাই বুঝল। জিনিস তুলতে, জিনিস বাঁধতে তারিণীর যত্নের ও পরিশ্রমের অন্ত ছিল না। আর থেকে থেকে বউ ধমক খাচ্ছিল, ওটা অমন করে রাখলে কেন, জ্বালা। ইজেক্টমেন্টের নোটিশ এসে গেছে। হোমিওপ্যাথ হেমাঙ্গবাবু হুকো হাতে ডিসপেন্সারির বারান্দায় দাঁড়িয়ে ও বাড়ির রিটায়ার্ড ওভারসিয়র মঙ্গলবাবুর সঙ্গে মৃদু মন্দ গলায় আলোচনা করেন। এই রাবণে গোষ্ঠী নিয়ে এদিনে ও এপাড়ায় কি করে ছিল? বলছিলেন রিটায়ার্ড মুন্সেফ তারকবাবু প্রতিবেশী সোমনাথবাবুকে। ঘরের ভাড়া তো কম নয়। সোমনাথবাবু হা হা করে শুধু হাসলেন। সামান্য একটা প্রেসে চাকরি যার এতগুলো ছেলে মেয়ে, এই দুর্মূল্যের বাজারে সব দিক সামাল দিয়ে শহরের মোটামুটি সচ্ছল একটি পাড়ায় রীতিমতো 2 কোঠার একটি ঘর দখল করে প্রতি মাসের ভাড়াটি মিটিয়ে যাওয়া তারিণীর পক্ষে আর কোনো মতেই সম্ভব ছিল না। তারকবাবুর অভিজ্ঞ পাকা হাসিতে সে কথা ঝরে পড়ল। সোমনাথবাবু মাথা নাড়লেন। ওর চাকরিটিও যে না গেছে বিশ্বাস কি? কে একজন বলল। হবে, হাহাকার পড়ে গেছে দেশে। মানুষ মোটা মাইনের উপর দাঁড়িয়েও একলা চালাবার মতো করে ঠিক পেটটি চালাতে পারছে না। আর এ তো আহা, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী স্ত্রী এখন দাঁড়ায় কোথায়? কে একজন মহিলার দরদ ভরা কণ্ঠস্বর শোনা গেল। গোলাপের জঙ্গলে জানলা আবৃত, তাই সুভাষিনীর মুখ দেখা গেল না। তেমন বয়সও যে হয়নি দুজনের। কে আরেকজন মহিলার গলা শোনা গেল। একটা সুন্দর প্রজাপতি উঠছিল জানলায়। কয়েক জোড়া কালো ঠান্ডা চোখ তারিণী আর তারিণীর স্ত্রীকে নিরীক্ষণ করছিল। কিন্তু কারো দিকে তাকাবার, কারো কথা শোনার সময় ছিল না তারিণীর স্ত্রীর। তারিণীর শার্টের কলার ছিঁড়ে গেছে ব্রাকেটের একটা জং ধরা পেরেকের খোঁচা লেগে। তারিণী স্ত্রীকে বকছিল। বউয়ের শাড়ির আঁচলও ছিঁড়েছে 2 জায়গায় ব্রাকেটের খোঁচায়। পাছে তারিণীর চোখে পড়ে, আবার বকুনি খাবে ভয়ে বউ আঁচলের ছেঁড়ার দিকটা বাম মুঠোর মধ্যে গুঁজে ডান হাতে ব্রাকেটের শেষ প্রান্তটি ধরে অনবরত ঠেলছিল। ডেকচি ও কলসির কানার ফাঁকে কায়দা করে ওটাকে ঢুকিয়ে রাখা চলে কিনা। তারিণীও গলদঘর্ম হয়ে তার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত পারলেও। বউয়ের ফর্সা আঙুলে হলুদের দাগ প্রতিবেশী ও প্রতিবেশিনীদের চোখ এড়াল না। ছেলেপুলের মুখে 2টি গুজে দিতে পেরেছে যাত্রার আগে, কে একজন বলল। কিন্তু যাচ্ছে ওরা কোথায়? একজন আবার প্রশ্ন করল। বেলেঘাটায় নাকি ঘর পেয়েছে শুনলাম। উত্তর হল অদৃশ্য মুখ, অস্ফুট গলার গুঞ্জন। তারিণী ততক্ষণে মালপত্র বাঁধার কাজ শেষ করেছে।
চৈত্রের বাতাসে ছোট একটা ধুলোর ঘূর্ণি উড়ল। তারিণীর স্ত্রীর পায়ের কাছে শুকনো পাতা ও ছেঁড়া কাগজের টুকরো গিয়ে উড়ে উড়ে পড়ছিল। এইবার রওনা হবে। বউ মাথায় কাপড় তুলেছে। একটা বিড়ি পকেট থেকে বার করে টানতে টানতে তারিণী ঠেলার সঙ্গে হাঁটবে ভেবে সবে মুখে গুজেছিল। চমকে উঠল, বিড়িটা পড়ে গেল মাটিতে। শালা, আমার বিল না মেটিয়ে পালাচ্ছ কোথা? 19 টাকা 14 আনা এখানে রেখে যাও। মুদি, পাড়ার মুদি 1 কড়ির গলা, সবাই বুঝল। আমাদের জানলাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। এই সালা ডান্ডা, মেরা 2.5 মন কয়লা কো দাম জলদি মেটাও। কয়লার দোকানের রামশরণের গলা। এসেই রামশরণ তারিণীর বড় ছেলে ডান্ডার সন্তোষের হাত চেপে ধরেছে। তারিণী অন্য কাজে ব্যস্ত ছিল বলে শেষবারের কয়লাটা সন্তোষী নাকি ধারে এনেছিল। কয়লাওয়ালা গলা বড় করে প্রতিবেশীদের দরজা জানলার দিকে মুখ করে কথাটা প্রচার করল। ভদ্রলোকদের সঙ্গে কারবারে এদিনে এই লাভ। রামশরণ পরিষ্কার বাংলা ভাষায় কথা বলল। 2.5 মন জ্বালানির দাম না মিটিয়ে তারিণীবাবু চোরের মতো ঠিকানা পাল্টাচ্ছে। পরনে জুতো, গায়ে শার্ট। তারিণী যে বাবু শ্রেণীর, কথাটা অস্বীকার করার উপায় ছিল কি? পুরনো এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেলেও ছেলে মেয়েগুলোর প্রত্যেকের গায়েই জামা ছিল। সম্ভবত বিয়ের সময়ের পুরনো একটা বেনারসি জড়িয়েছে তারিণীর স্ত্রী। 2 পায়ের গোড়ালিতে ফ্যাকাশে একটুখানি আলতার পোছও দেখা যাচ্ছে। বড় যে সাজগোজ করে চললে বৌঠান, মোট 11 সের দুধের দাম পাও না, ওটি মিটিয়ে যাও। মিশিমাখা কালো দাঁত বের করে গয়লা বউ প্রথম তারিণীর স্ত্রীর দিকে, তারপর কটমটে চোখে ঠেলার উপর স্তূপীকৃত মালপত্রের দিকে, তারিণীর দিকে, তারিণীর ছেলে মেয়েদের দিকে চেয়ে রইল। কয়লানির হাতে শূন্য দুধের বালতি। দুধ বিলানো শেষ করে ঘরে ফিরছিল। প্রস্থানোদ্যত তারিণীর পা সরল না, আনত চক্ষু। ছেলে মেয়েগুলো নীরব। হেটমুখ হয়ে ওরা পোকায় খাওয়া ফটো, খুন্তি, পঞ্জিকা, হাত পাখা, হারমোনিয়ামের কতগুলো ভাঙা রিড, যার যেটি বয়ে নেবার শূন্যের উপর ঠিক ধরে রেখে অপেক্ষা করছিল কখন বাবার আদেশ হবে, হাঁটো। ঠেলার সঙ্গে সঙ্গে ওরা হাঁটবে, বলতে গেলে ঠেলাগাড়ির চাকা ছুঁয়ে ছুঁয়ে। এই শহরের রাস্তায় ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সা লাখো লাখো দেখে ওরা, দেখছে। গাড়িতে না চাপুক, গাড়ির সঙ্গে কি পিছু পিছু ছুটে যাবার কল্পনা করছিল রোজ। আজ অসময়ে হঠাৎ 2 চাকার এই কাঠের গাড়ি দরজায় এসে দাঁড়ালো। তার উপর উনুন, ঝাঁটা, ডেকচি, মশারি, পিঁড়ি, কম্বল, সব। ঘরের সব কিছু চাপিয়ে ওরা গাড়ির সঙ্গে হেঁটে দীর্ঘ কর্নওয়ালিস স্ট্রিট ও হ্যারিসন রোড পার হবে। তারপর একসময়ে সার্কুলার রোড হয়ে বেলেঘাটার সড়কে গিয়ে পড়বে। অচেনা জায়গা, নাম না জানা ঠিকানায় নতুন নম্বরের বাড়ি। ভাবছিল প্রত্যেকটি শিশু, প্রত্যেকটির চোখে ছিল সেই শঙ্কা, উত্তেজনা, আশা, ভয়, শিশিরের ফোঁটার মতো টলটলে কম্পমান কৌতূহল। তারিণীর স্ত্রী হাত বাড়িয়ে সবচেয়ে ছোটটার নাকে শিকনি মুছে দিল। কখন যাব মা? বলছিল ওর বড়টি। তারিণীর স্ত্রী চোখের ধমকে থামিয়ে দিয়েছে। আমি ঠিকানা দিচ্ছি, বলছিল তারিণী 1 কড়ির হাত ধরে। যেও, সামনের মাসে টাকাটা দিয়ে যেও। ঠিকানা দিচ্ছি? ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে 1 কড়ি ভেঙচি কাটল। কত শালা ঠিকানা দিয়ে পালালো, নতুন ঠিকানায় পা দিতে না দিতে বেঠিক হল। আমি ছাড়ছি না তারিণী বাবু, তোমার মালপত্র আটকাবো, টাকা ফেলো। হ্যাঁ, ऐसा बात। রক্তচক্ষু রামশরণ ঠেলার পিছনটা চেপে ধরেছে। আমি বেইজ্জত করব তারিণীবাবু, টাকা লা দিয়ে গেলে। কথা কাটাকাটি চলছিল গয়লানি আর তারিণীতে। কয়লা বউ শক্ত হাতে ঠেলার মাথা চেপে ধরল। আমি মালসাটি ছাড়ব না, দুধের দাম লা মিটিয়ে গেলে। অত সময় নেই, রোজ তোমার বেলেঘাটার ঘরে গিয়ে তাগিদ লাগাবো। তারিণী চুপ। আর একটা ধুলোর ঘূর্ণি উঠল। একটা কুকুর ঘেউ ঘেউ করে থেমে গেল। ডিসপেন্সারের বারান্দা ছেড়ে হেমাঙ্গবাবু ভিতরে চলে যান। সোমনাথবাবু সরে পড়েন।
আরও দুজন প্রতিবেশীর জানলা বন্ধ হওয়ার আওয়াজ হলো, যেন সার্সিগুলোও নামিয়ে দেওয়া হচ্ছে। তুমসালা ছোট্ট আছো? তারিণী কথার উত্তর দিচ্ছে না, তাই রামশরণ গর্জে উঠল। তারিণী প্রতিবেশীদের দরজা জানলার দিকে একবার সকাতরে তাকালো। তাতে ফল হলো না বিশেষ। বড্ড দেরি করে ফেলেছে। নিচু গলায় প্রতিবেশীরা বলাবলি করছিল। ঋণের দায়ে পালাচ্ছে, সরে যাচ্ছে এখান থেকে। আমরা কি আগে জানতাম? না কোনোদিন এসেছিল কারো কাছে? অমন 1 টাকা 2 টাকা করে সাহায্য করলেও তো তারিণী অনেকটা হালকা হতে পারত। পাড়ায় এতজন ছিলুম আমরা। তারিণী শুনল কি শুনল না ঠিক বোঝা গেল না। আত্মসম্মানবোধ টনটনে। মৃদু গলায় কে আরেকজন মন্তব্য করল, 8 কন্ডা ছেলেপুলের বাপ একটা সুবৃহৎ তরুণীর হাল ধরে সংসার সমুদ্রে পাড়ি জমিয়েছে, চাকরি করছে, বাজারে নামও লিখিয়েছে। এখন ওর খুকির দুধের দাম, রেশন খরচের জন্য আমাদের দরজায়। বুঝলে না? মানুষের দুর্বুদ্ধি। আরেকজন প্রতিবেশীর ঘন নিঃশ্বাস পতন শব্দ শোনা গেল। কি তারিণীর ধার করতে যাওয়া, না সেসব শোধ না করে পালিয়ে যাওয়ার মতলব? প্রতিবেশীদের আলোচনা থেকে এর পরিষ্কার উত্তর পাওয়া গেল না। হঠাৎ দেখা গেল তারিণী উত্তেজিত হয়ে উঠেছে। ঘাড় সোজা করে এক কড়িকে বলছে, টাকা পাবে কোর্টে গিয়ে নালিশ করো। খবরদার মালপত্রের গায়ে হাত দিও না। ফ্যামিলি ম্যান, আমি ভদ্রলোক। এই এই কিন্তু শোনে কে? এক কড়ি ঠেলা ধরে ঝাঁকুনি মেরেছে। রামশরণ সাহায্য করছে, আর হাততালি দিয়ে মজা দেখছে গয়লাবউ। হাসছিল না, বরং দাঁতে দাঁত ঘষে কঠিন শপথবাণী উচ্চারণ করছিল তারিণীকে, তার পরিবারকে। গয়লাবউ আরও 2 জায়গায় ঠকেছে এমন করে। টাকা না দিয়ে সব পালিয়েছে। বছরভর ভদ্রলোকদের বাচ্চাদের সে দুধ খাওয়ায়, আর গরিব গয়লানিকে তারা এমনভাবে ঠকায়। রূপোর বইচি পরা 2খানা হাত বারবার শূন্যে উত্তোলন করে দুধওয়ালি পাড়ার বাতায়নবর্তিনী অন্যান্য প্রতিবেশিনীদের কানে যায় এমন চড়া গলায় বলল, টাকা দিতে পারে না তো বছর বছর নতুন ছানা ছাড়বার শখ কেন? বেশ তো, ছানা আটকাতে লাপাড়ো, নুন খাওয়াও, পানি পিয়াও। কমলার বালতির 1 টাকা সেরের দুধ বাচ্চার গলায় ঢালবার বাবুগিরি কেন? যেন কমলার জিহ্বা থেকে আগুন ঝরছিল। বাগে পেয়েছেও সস্তা চটি পায়ে প্রেসের বাবুর স্ত্রীকে 2টি কথা শোনাচ্ছে। গয়লানির পায়ে জুতো নেই, কিন্তু পরনের শাড়ি তারিণীর স্ত্রীর শাড়ির চেয়ে অনেক বেশি সুন্দর, দামি। পাড় ও আঁচল অনেক বেশি জমকালো। পানদোক্তার রসে জিওবা ও ঠোঁট রক্তিম, চোখে প্রচুর রসিকতা। কথা শেষ করে পুরুষ পাওনাদার দুজনের দিকে চেয়ে তেরছা ঠোঁটে কমলা হাসল। 1 কড়ি মুদি চড়া গলায় জানিয়ে দেয়, টাকা শোধ না করে তারিণী বাবুঘরের একটা ভাঙা পিঁড়িও সরাতে পারবে না। বলে সে ঠেলার পিছন ধরে এমন জোরে ঝাঁকুনি দিল যে জিনিসপত্রের মচমচ আওয়াজ শোনা গেল। এখনই কোনটা পড়ে, কোনোটা ভাঙে। একটা অপমান, উলঙ্গ লজ্জা ভদ্র পাড়ার মাঝখানে যেন ঝুলছিল। রক্ষা প্রতিবেশীদের শেষ জানলাটিও বন্ধ হয়ে গেছে। তারিণী ফ্যালফ্যাল করে চেয়ে দেখছে। ঠেলার বাঁ দিকে বেতের মোড়ার উপর চিৎ করে 2টো কড়াই বসানো। কড়াই দুটোর পেটের মাঝখানে তারিণী খুব সাবধানে শিশি ও কাচের বয়মগুলো বসিয়ে দিয়েছে। 1 কড়ির হাতের প্রথম ধাক্কায় একটা বড় বয়মের গলা ফেটে চৌচির হয়ে গেল। দ্বিতীয় ধাক্কায় ভাঙল তারিণীর স্ত্রীর উনুনের চূড়া, আলগা হয়ে গেল। তারপর ভাঙল তারিণীর অনেক কষ্টে গড়ে তোলা বৈঠকখানার বাজার থেকে কিনে আনা গড়গড়াটা। গাড়ির মাঝামাঝি এক জায়গায় লেপতোষকের ভাঁজের ভেতর বেশ কায়দা করে তারিণী ওটা বসিয়ে নিয়েছিল। বিড়িতেও কম পয়সা যায় না। রোজ বউকে অনেক বুঝিয়ে 1 মাসের মাইনে থেকে টেনে হিচড়ে 5টা টাকা বের করে তারিণী কবে যেন বেশ দুঃসাহসে ভর করেই ওটি কিনে ফেলেছিল, অনেক আগে। একমাত্র বিলাসের সামগ্রী গড়গড়াটা ভাঙবার পর তারিণীর ধৈর্যের বাঁধ ভাঙল। কিন্তু তারিণী হঠাৎ এমন কাণ্ড করবে কারো জানা ছিল না। পা দুটো ঠকঠক করে কাঁপছে। জুট ফ্লানেলের শার্ট গায়ে, ক্ষীণ দেহ, অম্বল রোগী,
এই শহরেরই কোনো প্রেসের স্বল্প বেতনভোগী কর্মচারী তারিণী দত্ত মাথা গরম করে এমন কাণ্ড বাঁধাবে কেউ কোনোদিন কল্পনায় আনেনি। এই হয়, প্রতিবেশীদের মধ্যে পরে একজন মন্তব্য করেছিল, অক্ষমের এত রাগ ভালো না, প্রবল আত্মসম্মানবোধ সক্ষমের অঙ্গভূষণ, গরিবের পক্ষে তা আত্মঘাত স্বরূপ। তারিণী শেষ মুহূর্তে তুবড়ির মতো ফেটে পড়ছিল রাগে। কারো সাহায্য চাওয়া দূরে থাক, ঠেলাওয়ালাকে বরং ধমকাচ্ছিল সে চিৎকার করে, আমি বলছি তুমি গাড়ি টানো, আমি বলছি আমি পেছন থেকে ঠেলবো, ডারো মাত, কটা মুঠ। কিন্তু বোঝার ভয়ে ঠেলাওয়ালা গাড়িতে হাত ঠেকানো বন্ধ রাখিনি। মেরে কাট করে দেব, শাসাচ্ছিল এক কড়ি ঠেলাওয়ালাকে, তফাৎ থাক। কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে ঠেলাওয়ালা হাঙ্গামা দেখছিল। বাড়ি বদলের সময় অনেক বাবু আজকাল এরকম ফ্যাসাদে পড়ছে। হাঙ্গামার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দূরে দাঁড়িয়ে থাকাই নিরাপদ। অভিজ্ঞ ঠেলাওয়ালাকে বেশি বলতে হলো না, তার ঠেলা তো সরে যাচ্ছে না, ও গিয়ে না হাত ঠেকানো তাক। কিন্তু আশ্চর্য, ঠেলা সরল, ঠেলার চাকা নড়ে উঠল। আমার মাল আমি নিয়ে যাব, দেখি কোন শালা আটকায়। তারিণী আস্তিন গুটিয়ে ঠেলার সামনের ডান্ডা দুটো চেপে ধরেছে। হ্যাঁ, তুমি পেছন থেকে ঠেলো, এই তোরা সামনে আয়। সত্যি তারিণীর স্ত্রীর পিঠের আঁচল কোমরে বেঁধে গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেমেয়েরা গেল সামনে। কোক করে একটা শব্দ হলো, তারপর ঠেলাটা গড়গড় করে নেমে গেল নিচে। বড় রাস্তায় উঁচু পেভমেন্ট ছেড়ে গিয়ে পড়ল গরম অ্যাসফন্টে। এক কড়ি মুদি চুপ। ঠেলাওয়ালা ও কয়লাওয়ালা হা করে কেবল দেখছিল, কেউ কিছু বলল না। একটা গুমট অবিশ্বাস্য রকম স্তব্ধতা। গাড়ি যেখানটায় দাঁড়িয়েছিল কুকুরটা গিয়ে শূন্য জায়গাটা বারবার শুকতে লাগল। ঠেলা মোড় ঘুরে ভিড়ের মধ্যে মিশে যেতে বইচি পরা হাত শূন্যে তুলে চিৎকার করে কমলা গয়লানি তারিণীকে, তারিণীর স্ত্রীকে এবং 10টি সন্তানকে নানা রকম অভিশাপ দিতে দিতে একদিকে সরে পড়ল। জেদি, খই ফোটার মতো প্রতিবেশীদের মুখে কথা ফুটছিল। মূর্খ, বলল আরেকজন। তারিণী রাস্তায় বিজ্ঞাপন দিতে বেরুল। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? ওই যে একলা ঠেলতে পারছে না, বউ ছেলে মেয়েগুলোকে রাস্তায় নামালো তার সংসার তরণের হাল ঠেলতে। বাহাদুর! কার ঠাট্টার সুর শোনা গেল। আমাদের কাছে সাহায্য চাইতে সম্মানে বাঁচছিল, এখন এখন লোকে বলছে কি, ছি ছি ছি। ভাবতেও পারছি না এ পাড়ায় ও কি করে এতকাল ছিল আমাদের মধ্যে। ঠেলা নিয়ে তারিণী বেলেঘাটায় পৌঁছবে কখন? কে জানে, আদৌ পৌঁছবে কিনা তাই বা কে জানে। বিকেলের পর থেকে খবর আসতে লাগলো, না, বেলেঘাটা পর্যন্ত পৌঁছতে পারেনি তারিণী। তার আগেই অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়। কীরকম? প্রতিবেশীরা উৎসুক। প্রত্যক্ষদর্শী বলল, কলেজ স্ট্রিট হ্যারিসন রোডের জংশন পার হবার সময় একটা ট্রাম এসে পড়েছিল ঠেলার উপর। তারিণীর ঘাড় মচকে গেছে, হাসপাতালে, বাঁচবে না বোধ হয়। আহ, কেউ বলল, ওই হয়, মূর্খ এমন করেই মারা পড়ে। কিছুক্ষণের স্তব্ধতা। একটু পরে আরেকজন এলো খবর নিয়ে। নিজের চোখে একেবারে সামনে দাঁড়িয়ে সে দেখেছে ঘটনা। শুনি শুনি। তারিণী আত্মহত্যা করেছে। অ্যাক্সিডেন্ট তো বটেই, কিন্তু স্বেচ্ছায় সে ঘটিয়েছে তা। কীরকম? প্রতিবেশীরা আবার উৎসুক। ছেলে মেয়েগুলো ক্লান্ত হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না কেউ। তারিণীর স্ত্রীও হয়রান হয়ে গেছে ঠেলা ঠেলতে ঠেলতে। তারপর তারিণী আরেকটা ঠেলাওয়ালাকে ডেকেছিল, কিন্তু বেনামি গাড়ির মাল নিজের গাড়িতে তুলে নিতে লোকটা রাজি হয়নি। তা তো হবেই না, প্রতিবেশীরা একসঙ্গে মন্তব্য করল। বেওয়ারিশ মাল নিয়ে তারিণী পালাচ্ছিল না, তার প্রমাণ কি? প্রত্যক্ষদর্শী আস্তে আস্তে বলল, রাস্তায় বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তারিণীর। বউ শুধু বলছিল, এমন জিদ করে রওনা না হলেও পারতে, এখন এখন যে আর পারা যাচ্ছে না।
সকলের ছোটটাকে সে গাড়িতে তুলে দিয়েছিল। তারপর তারপর আর কি, তারিণীর মাথা গরম হয়ে যায়। মুখিয়ে উঠেছিল সে স্ত্রীকে। রাস্তায় লোক দাঁড়িয়ে গেছে, গলা ফাটিয়ে তারিণী বলছিল বউকে, ছেলে মেয়েগুলোকে, বেশ তো, জিরিয়ে জিরিয়ে হাওয়া খেতে খেতে আয় সব, দরকার নেই ঠেলা ধরে, আমি একলাই পারবো টেনে নিতে। তারপর তারপর তারিণী ঠেলা নিয়ে একলা পাগলের মতো ছুটে যায়। ভিড়, ভয়ানক ভিড় ছিল ট্রাফিকের তখন। একটা বাস এসে হুড়মুড় করে পড়ে তারিণীর ঘাড়ের উপর, গাড়ির উপর। পাগল পাগল, সংসার চালাবার জন্যে তারিণী উন্মাদ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা আলোচনা করছিল, কিন্তু ছেলে মেয়ে ও বউকে পিছনে ফেলে তারিণী যে কেবল ডেকচি, বিছানা, ঘটি, বাটি, লণ্ঠন ঠেলায় চাপিয়ে বাসের তলায় ছুটে গেল, সে খবরও ঠিক নয়। সঠিক সংবাদ পাওয়া গেল সন্ধ্যার পর শিয়ালদহ প্রত্যাগত এক প্রতিবেশীর নিকট। ঠেলার সঙ্গে হাঁটতে হাঁটতে ছেলে মেয়েগুলো ক্লান্ত হয়ে পড়ে। একটি দুটি করে তারিণী 8টিকে গাড়িতে তুলে নেয়। তারপর আর পারে না। বেলেঘাটার পুলে উঠতে কষ্ট হচ্ছিল বুঝি? একজন প্রশ্ন করল। উঠেছিল ঠিক। প্রত্যক্ষদর্শীর গলার স্বর গম্ভীর হয়ে গেল। হলে হবে কি, পুলে উঠতে না উঠতে তারিণীর স্ত্রীর পা কাঁপছে, চোখে জল এসে গেছে। বাকি দুটো সন্তানকেও ঠেলার উপর বসিয়ে দেওয়া হয়। ইচ্ছা করেই তারিণী বসিয়ে দেয়। আর ভয় নেই। তারিণী বলছিল, এখন ঢালু পথ, ঠেলা হুড়হুড় করে পুল থেকে নেমে যাবে, তোরা সবাই চেপে বস। তারপর প্রত্যক্ষদর্শী আস্তে আস্তে বলল, বউ প্রথমটায় আপত্তি করে, কিন্তু তারিণী তা গ্রাহ্য করে না। চিরকালই জেদি একগুয়ে লোক, বউকে মুখ ঝামটা দেয়, বলে, শেষটায় তুমিও শত্রুতা আরম্ভ করলে? যা বলছি শোনো। হ্যাঁ, একলাই আমি চালাবো গাড়ি, না পারবো তো সংসার গড়েছি কেন? অর্থাৎ বউকেও ও ঠেলায় বসিয়ে দেয়, এই তো? মৃদু হেসে হোমিওপ্যাথ হেমাঙ্গবাবু মন্তব্য করেন। ঘাড় নেড়ে প্রত্যক্ষদর্শী বলল, পুল থেকে নামবার সময় ঠেলাটা হঠাৎ জোরে ঝাঁকুনি দিয়ে এক দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। তার ফল কি দাঁড়াতে পারে বুঝতেই পারেন। বক্তা থামল। শ্রোতাবৃন্দ নীরব। প্রতিবেশী একজন বলল, তা যাবেই, এমন ভারী বোঝা নিয়ে গাড়ি একবার সামনের দিকে ঝুঁকলে আর রক্ষে থাকে? ঠেলাটা তারিণীর উপর দিয়ে চলে গেছে তো। মূর্খ তারিণীর এভাবে ঘাড় ভাঙবে, বুকের হাড় ভাঙবে, আমরা ধরে রেখেছিলাম। ছেলে মেয়ে এবং তারিণীর স্ত্রীর অবস্থা কি, কোথায় তারা আছে, সে সম্বন্ধে কেউ প্রশ্ন করল না। প্রত্যক্ষদর্শী ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেল। সবাই চুপ। চুপ থেকে কুকুরটা সকলের মুখের দিকে তাকিয়ে দ্রুত লেজ নাড়ছিল। হঠাৎ একজন কথা বলল, কিন্তু ও কি জানতো না, ঠেলা যখন ঢালু বেয়ে নামতে শুরু করে তখন তার আগে থাকতে নেই, পিছন ধরে চলাই নিরাপদ, সবাই তাই করে। সে কথার উত্তর দিতে কেউ নেই। যে যার ঘরের দিকে চলে গেছে। দেখা গেল অদূরে লম্বা টর্চ হাতে তারিণীর পরিত্যক্ত ঘরের দরজার তালা খুলতে খুলতে বাড়িওয়ালা নতুন কোনো এক ভাড়াটেকে বাড়ির জলকল, পায়খানা ও রসুই ঘরের চমৎকার ব্যবস্থার কথা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে শোনাচ্ছে। গল্পের সমাপ্তি এখানেই। বাহ, কি অসাধারণ গল্প ছিল, তাই না? আমার কাছে গল্পটি বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, কারণ আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই কমেন্টে জানান আপনার কেমন লাগলো। আর যদি এই অডিও বুক পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, গল্পের জগতে হারিয়ে থাকুন। ধন্যবাদ।